আজ আমরা আলোচনা করব কবি মৃদুল দাশগুপ্তের শক্তিশালী কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতা আমাদের শেখায় কেবল কবিতা লেখা নয়, সমাজের দুঃখ কষ্টের পাশে দাঁড়ানোই একজন শিল্পীর প্রকৃত দায়িত্ব। যখন অন্যায় ঘটে, যখন সাধারণ মানুষ কষ্ট পায়, তখন নীরব থাকা কোনো সচেতন মানুষের কাজ হতে পারে না। এই কবিতার মাধ্যমে কবি আমাদের মনে করিয়ে দেয়, কলমেও হতে পারে প্রতিবাদের শক্তিশালী অস্ত্র। চলো আমরা কবিতাটির উৎস, কবির পরিচিতি, কবিতার প্রেক্ষাপট এবং বার্তা গভীরভাবে বুঝে নিই। এখন জানবো আমরা কবিতার উৎস এবং ইতিহাসকে নিয়ে। কবিতার উৎস ও ঐতিহাসিক প্রেক্ষাপট। এখন আমরা আলোচনা করব সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি মৃদুল দাশগুপ্তের একটি অত্যন্ত গভীর ও সংবেদনশীল কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। প্রথমেই আসা যাক এই কবিতার উৎসের কথায়। কবি মৃদুল দাশগুপ্তের জনপ্রিয় কাব্যগ্রন্থ ধানক্ষেত থেকে। এই কাব্যগ্রন্থটি থেকেই আমাদের আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে। তবে এই কবিতাটি নিছক কোনো শব্দশৈলী নয়, এর আড়ালে লুকিয়ে আছে এক রক্তাক্ত ইতিহাস। এবার জানব এই কবিতার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে। কবিতাটির সৃষ্টির মূলে রয়েছে ২০০৬ সালের পশ্চিমবঙ্গের হুগলি জেলার সেই আলোড়ন সৃষ্টিকারী সিঙ্গুর আন্দোলন। সেই সময় শিল্পের প্রয়োজনে চাষিদের উর্বর কৃষিজমি অধিগ্রহণকে কেন্দ্র করে এক উত্তাল রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছিল। সেই সংঘাতের আবহে সাধারণ মানুষের হাহাকার আর আর্তনাদ কবিকে গভীরভাবে বিচলিত করে। কবিতাটিতে আমরা তিনটি প্রধান দিক দেখতে পাই। প্রথমত, মানবিক বিপর্যয়। সেই আন্দোলনে সাধারণ মানুষের উপর নেমে এসেছিল অবর্ণনীয় অত্যাচার। লাশের মিছিল আর নিখোঁজ হয়ে যাওয়া তরুণীদের হাহাকারে বাতাস ভারী হয়ে উঠেছিল। এই জননী আসলে আমাদের বিপন্ন মাতৃভূমি, যিনি তাঁর সন্তানদের হারিয়ে আজ শোকাতুর বা ক্রন্দনরতা। আসলে ক্রন্দনরতা মানে হচ্ছে কাঁদছেন যিনি এমন। আসা যাক মূল বক্তব্যে। তাহলে প্রথম একটা বিষয় আমরা জানলাম যে কবিতাটির মধ্যে মানবিক বিপর্যয় দেখা গেছে। দ্বিতীয়ত, সামাজিক দায়বদ্ধতা। কবি মনে করেছেন, যখন চারদিকে মৃত্যুর মিছিল আর মা বোনের আর্তনাদ শোনা যায়, তখন শিল্পী বা সাহিত্যিকেরা যদি তাদের ঘরে বসে কেবল কল্পনা নিয়ে মেতে থাকেন, তবে সেই শিল্পচর্চা অর্থহীন। এবং সবশেষে প্রতিবাদের ভাষা। মৃদুল দাশগুপ্ত এই কবিতার মাধ্যমে একটি জোরালো নৈতিক বার্তা দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, যদি এই সংকটের দিনে আমরা সাধারণ মানুষের পাশে না দাঁড়াই, তবে আমাদের গান গাওয়া, ছবি আঁকা কিংবা লেখালেখি সবই হবে মূল্যহীন বিলাসিতা। তাই উপসংহারে বলা যায়, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আসলে কবির এক প্রতিজ্ঞাপত্র। এটি কেবল সিঙ্গুর আন্দোলনের দলিল নয়, এটি যে কোনো সময়ের শোষিত ও আর্ত মানুষের পাশে দাঁড়ানোর এক কালজয়ী আহ্বান। এরপরে আমরা আলোচনা করব কবিকে নিয়ে। কবির পরিচিতি সম্পর্কে আমরা জানব এখন। আজকের আলোচনায় আমরা পরিচিত হব সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী, সমাজ সচেতন ও প্রতিবাদী কবি মৃদুল দাশগুপ্তের সঙ্গে, যার কলম সবসময় সাধারণ মানুষের যন্ত্রণাকে প্রতিবাদের ভাষায় রূপান্তরিত করেছে। প্রথমেই জানব তার জন্ম ও প্রারম্ভিক জীবন সম্পর্কে। ১৯৫৫ সালের ৩রা এপ্রিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন এই গুণী কবি। মফস্বলের নিভৃত ছায়া আর নাগরিক জীবনের সংঘাত উভয়কেই তিনি প্রত্যক্ষ করেছেন খুব কাছ থেকে। একজন কবি হিসেবে তার পেশা ও অভিজ্ঞতার মেলবন্ধন ছিল দেখার মতো। মৃদুল দাশগুপ্ত পেশায় ছিলেন একজন নিবেদিতা প্রাণ সাংবাদিক। দীর্ঘ সময় তিনি পরিবর্তন, যুগান্তর এবং আজকাল পত্রিকার মতো গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। সাংবাদিকতার এই জীবনেই তাকে সাধারণ মানুষের প্রতিদিনের লড়াই, রাজনীতি আর সমাজের অন্দরের সত্যকে চিনতে শিখিয়েছে। আর সেই অভিজ্ঞতার ছাপ আমরা স্পষ্ট দেখতে পাই তার কবিতার প্রতিটি ছত্রেই। তাঁর সাহিত্য শৈলীর দিকে তাকালে দেখা যায়, তার কবিতার ভাষা অত্যন্ত স্বচ্ছ, কিন্তু
সেই স্বচ্ছতার গভীরে লুকিয়ে থাকে গভীর অর্থবহতা। তার কবিতায় নিসর্গ বা প্রকৃতি যেমন আছে, তেমনি আছে সাধারণ মানুষের জীবন সংগ্রাম আর তীক্ষ্ণ রাজনৈতিক সচেতনতা। তিনি শুধু প্রকৃতির কবি নন, তিনি মানুষের হাহাকারের কবি। তার উল্লেখযোগ্য কিছু সৃষ্টির কথা না বললেই নয়। 1880 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর তিনি আমাদের উপহার দিয়েছেন এভাবে কাঁদে না, গোপন হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ এবং অন্যতম শ্রেষ্ঠ সংকলন ধানক্ষেত থেকে, যেখান থেকে আমাদের বর্তমান পঠিত কবিতাটি নেওয়া হয়েছে। স্বীকৃতি ও সম্মাননামা। সাহিত্যে তার এই অনবদ্য অবদানের জন্য তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। 2000 সালে তিনি পান পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার। 2012 সালে তার সোনার বুদবুদ কাব্যগ্রন্থের জন্য তিনি লাভ করেন মর্যাদাপূর্ণ রবীন্দ্র পুরস্কার। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড এবং সুনীল বসু, অনিতা বসু পুরস্কারের মতো সম্মাননামা। মৃদুল দাশগুপ্তের কবিতা আমাদের শেখায় বিপদের দিনে চুপ করে থাকা নয়, বরং কলমকে বারুদ করে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র আজও তার লেখনের মাধ্যমে আমাদের বিবেককে জাগ্রত করে চলেছেন। এখন আমরা জানব কবিতার প্রত্যেকটি লাইনের অর্থ এবং ব্যাখ্যা। কবিতাটি মোট 4টি স্তবকে বিভক্ত। এটা হচ্ছে প্রথম স্তবক, এটা হচ্ছে দ্বিতীয় স্তবক, এটা হচ্ছে তৃতীয় স্তবক, এটা হচ্ছে চতুর্থ স্তবক। এখন আমি প্রথম স্তবকটি পড়ব এবং এই স্তবকের অর্থ করব। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না দাঁড়াই, তবে কেন লেখা, কেন গান গাওয়া, কেন আঁকা আঁকি? ব্যাখ্যা করলে কি হবে? কবি এখানে স্বদেশ বা জন্মভূমিকে মা হিসেবে কল্পনা করেছেন, যিনি বিপন্ন এবং শোকাতুর। কবি মনে করেন, দেশের মানুষের এই চরম দুর্দশার দিনে যদি একজন শিল্পী বা সাহিত্যিক তাঁদের পাশে এসে না দাঁড়ান, তবে শিল্পচর্চার কোনো মূল্য থাকে না। সামাজিক দায়বদ্ধতা ছাড়া লেখালেখি বা ছবি আঁকা কেবল অর্থহীন বিলাসিতা মাত্র। এই হলো 1 নাম্বার স্তবকের ব্যাখ্যা। এরপর আমি 2 নাম্বার স্তবকটিকে পড়ব এবং তার ব্যাখ্যা করব। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, তবে কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? অন্যায়ের শিকার হয়ে নিজের দেশের কোনো ভাই বা সহনাগরিকের মৃতদেহ দেখে যদি মানুষের মনে রাগের আগুন না জ্বলে, তবে সেই মানুষের বিবেক মৃত। কবি বলতে চেয়েছেন, মানুষের প্রতি ভালোবাসা বা সমাজের প্রতি দায়বদ্ধতা তখনই সার্থক হয় যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। যার মনে ক্রোধ নেই, তার জীবনবোধ ও মূল্যবোধ অন্তঃসার শূন্য। এরপর আমরা তৃতীয় স্তবকটি নিয়ে আলোচনা করব। যে মেয়ে নিখোঁজ, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? এই পংক্তিগুলোতে কবি এক চরম সামাজিক অবক্ষয় ও পাশবিকতার ছবি এঁকেছেন। কোনো নিখোঁজ মেয়েকে যখন লাঞ্ছিত ও ক্ষতবিক্ষত অবস্থায় জঙ্গলে পাওয়া যায়, তখন ভাগ্যের উপর বা ঈশ্বরের বিচারের উপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকা কাপুরুষতা। কবি এখানে অলৌকিক কোনো বিচারের আশায় না থেকে বাস্তব প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। এই গেল তৃতীয় স্তবকটি। সর্বশেষ স্তবক 4র্থ নম্বর স্তবকটি এখন আমরা পড়ব এবং তার ব্যাখ্যা করব। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কবি নিজেকে সাধারণ মানুষ হিসেবে তুলে ধরেছেন। তিনি দৈব শক্তি সম্পন্ন কেউ নন, তাই তিনি আকাশের দিকে তাকিয়ে অলৌকিক বিচার চাইতে পারেন না। তবে তিনি একজন লেখক, তার লেখনী তার অস্ত্র। তাই বলেছেন, আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে। তাঁর কবিতার শব্দগুলো আসলে বারুদের মতো শক্তিশালী, যা তার বিবেকের
দহন থেকে জন্ম নেয়। এই বারুদ বা প্রতিবাদী চেতনা যে কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে বিস্ফোরণ বা গণ আন্দোলনের রূপ নিতে পারে। তাহলে সার কথা বললে কি হবে? কবিতাটি মূলত শিল্পীর সামাজিক দায়বদ্ধতার দলিল। কবি বিশ্বাস করেন, যখন মানুষের জীবন বিপন্ন, যখন মা বোনের সম্মান ভুল লুণ্ঠিত এবং ভাইয়ের রক্ত ঝরছে, তখন নিছক প্রকৃতির রূপ বর্ণনা না করে কলমকে প্রতিবাদের হাতিয়ার করা উচিত। কবির বিবেকেই এখানে কবিতার মধ্য দিয়ে বারুদ হয়ে জমা হয়েছে, যা প্রতিবাদের অপেক্ষায় ধিক ধিক জ্বলছে। তাহলে এই গেল পুরো কবিতাটা। এখন কবিতাটির সারমর্ম জানব। আজকের আলোচনার শেষ পর্যায়ে আমরা জানব কবি মৃদুল দাশগুপ্তের এই অসাধারণ সৃষ্টি ক্রন্দনরতা জননীর পাশে কবিতার মূল সারমর্ম। এই কবিতাটি কেবল কিছু শব্দের সমষ্টি নয়, এটি শোষিত মানুষের হৃদয়ের গর্জন। প্রথমেই আমরা দেখব শিল্পীর সামাজিক দায়বদ্ধতা। শিল্প ও সাহিত্য কি কেবল বিনোদনের জন্য? কবি মনে করেন, না, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোই হলো শিল্পের আসল সার্থকতা। যখন দেশ অস্থির আর জননী সমান সাধারণ মানুষ শোকে কাতর, তখন ঘরে বসে নিছক সুন্দরের চর্চা করা কোনো প্রকৃত শিল্পীর কাজ হতে পারে না। শিল্পীর সার্থকতা তখনই যখন তা সাধারণ মানুষের চোখের জল মোছাতে সাহায্য করে। এরপর উঠে আসে অন্যায়ের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদী চেতনা। কবি এখানে এক ভয়ঙ্কর অস্থির সময়ের ছবি এঁকেছেন, যখন সহনাগরিকের মৃতদেহ রাস্তায় পড়ে থাকে কিংবা কোনো নারী লাঞ্ছিত হয়ে জঙ্গলে পড়ে থাকে, তখন চুপ করে থাকা মানেই হলো পরোক্ষভাবে অপরাধকে মেনে নেওয়া। কবির মতে এই নিষ্ঠুরতা দেখে যার মনে ক্রোধ জাগে না, তার বিবেক আর মূল্যবোধ দুটোই আসলে মৃত। এই কবিতার একটি অত্যন্ত শক্তিশালী দিক হল বাস্তব প্রতিরোধ। সাধারণ মানুষ বিপদে পড়লে ভাগ্যের উপর বা ঈশ্বরের বিচারের আশায় হাত গুটিয়ে বসে থাকে, কিন্তু এই কবি সম্পূর্ণ আলাদা। তিনি অলৌকিক কোনো বিচারের আশায় আকাশের দিকে তাকিয়ে থাকতে রাজি নন। তিনি মনে করেন, মানুষের ওপর হওয়া অন্যায়ের বিচার এই মর্তের মাটিতেই হতে হবে, এবং তা হবে মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। সবশেষে আমরা দেখি কলম হয়ে ওঠে যখন অস্ত্র। একজন কবির প্রধান শক্তি হলো তার লেখনী। কবি তাঁর কবিতাকে তুলনা করেছেন বারুদের সাথে। কবির বিবেক যখন অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠে, তখন তার প্রতিটি শব্দ বারুদের মতো জমা হতে থাকে। এই বারুদেই একদিন প্রতিবাদের এক বিশাল বিস্ফোরণ ঘটাবে। অর্থাৎ কবিতা কেবল পাঠ্য বইয়ের কোনো পাতা নয়, কবিতা হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে এক জ্বলন্ত হাতিয়ার। সংক্ষেপে বলতে গেলে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আসলে কবির এক তীব্র আত্মজিজ্ঞাসার প্রতিজ্ঞার দলিল। কবি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে সংকটের সময় নিরপেক্ষ থাকা বা চুপ থাকা এক প্রকার অপরাধ। যখন সাধারণ মানুষের আর্তনাদ বাতাসে ভাসে, তখন শিল্পীকে তার কলম তুলে নিয়ে প্রতিবাদের সামনের সারিতে দাঁড়াতে হবে। কবির লেখনীই হবে শোষিতের কণ্ঠস্বর এবং শোষকের বিরুদ্ধে এক প্রলয়ঙ্কারী আগুন। তাহলে এই হলো কবিতাটির সারমর্ম। এখন আমরা উপসংহারে যাব। পরিশেষে বলা যায়, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কেবল একটি রাজনৈতিক বা সমকালীন কবিতা নয়, বরং এটি কবির শানিত বিবেক এবং সামাজিক দায়বদ্ধতার এক অমোঘ দলিল। কবি মৃদুল দাশগুপ্ত এখানে স্পষ্ট করেছেন যে শিল্প ও সাহিত্য কেবল অবসরের বিনোদন নয়, বরং তা হওয়া উচিত শোষিত ও আর্তের কণ্ঠস্বর। যখন মানবতা ভূলুণ্ঠিত হয়, যখন রাষ্ট্রের সাধারণ নাগরিকেরা অন্যায়ের শিকার হয়, তখন একজন প্রকৃত শিল্পী আকাশের দিকে তাকিয়ে অলৌকিক বিচারের আশায় বসে থাকতে পারেন না। কবির কলম তখন হয়ে ওঠে ধারালো তরোয়াল, আর তার শব্দগুলো হয়ে ওঠে প্রতিবাদের বারুদ। ব্যক্তিগত উদাসীনতা ত্যাগ করে দেশ ও দশের সংকটে সামিল হওয়াই যে প্রকৃত মনুষ্যত্ব, এই কবিতায় সেই ধ্রুব সত্যটিই জয়যুক্ত হয়েছে। সংক্ষেপে, কবিতাটি অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ এবং দেশপ্রেমের এক অনন্য নিদর্শন। আজকের আলোচনায় আমরা বুঝলাম
ক্রন্দনরতা জননীর পাশে শুধু একটি কবিতা নয়, এটি একজন সচেতন শিল্পীর দায়িত্ববোধের প্রকাশ। কবি মৃদুল দাশগুপ্ত আমাদের শেখান যে অন্যায়ের সামনে নীরবতা কখনোই নিরপেক্ষতা নয়। সমাজের কষ্ট, মানুষের কান্না এবং মানবতার লাঞ্ছনাকে অনুভব করাই একজন প্রকৃত মানুষের পরিচয়। কবির কলম তখন অস্ত্র হয়ে ওঠে, আর শব্দ হয়ে ওঠে পরিবর্তনের শক্তি। এই কবিতা আমাদের মনে করিয়ে দেয় শিল্পের প্রকৃত মূল্য মানবতার পক্ষে দাঁড়ানোতেই নিহিত। তাহলে এই ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকবে। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।